আমি সামান্য কিছু টাকা চাইনি, ঋণের সমস্ত টাকা শোধ করতে বলেছি। তাই বটে, তোমার সমস্ত টাকাই এনেছি। সমস্ত টাকা? তুমি কোথায় পেলে? খালি জানতে পারবে। এই বাক্সটায় টাকা আছে, কাউকে একটু গুনে নিতে বলো। আর কত দেরি হবে? বেলা থাকতে থাকতে বেরোতে না পারলে তো পেগুতে রাতের মতো আশ্রয় মিলবে না। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছবি। এর আগেও শরৎচন্দ্রের অনেক উপন্যাস ও গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তাদের মধ্যে পল্লী সমাজ, চরিত্রহীন, কোরেল ইত্যাদি অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। এই কাহিনী সেই সময়ের যখন ব্রহ্মদেশ তখনও ইংরেজদের অধীনে আসেনি। তখনও তাদের নিজেদের রাজা রানী ছিল, পাত্রমিত্র ছিল, সৈন্য সামন্ত ছিল। তখনও পর্যন্ত তারা নিজেদের দেশ নিজেরাই শাসন করত। মান্দালয় ছিল রাজধানী, কিন্তু রাজবংশের অনেকেই দেশের বিভিন্ন শহরে গিয়ে বসবাস করতেন। এমনই বোধহয় কেউ একজন বহুকাল আগে পেগুর 5 ক্রোশ দক্ষিণে ইমেদিন গ্রামে এসে বাস করছিলেন। তাদের প্রকাণ্ড অট্টালিকা, প্রকাণ্ড বাগান, প্রচুর টাকা করে মস্ত জমিদারি। এইসবের মালিক যিনি, তার যেদিন পরকালের ডাক পড়ল, তখন বন্ধুকে ডেকে বললেন, পাকো, ইচ্ছে ছিল তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়ে যাব, কিন্তু সে সময় আর হলো না। মাস হয়ে রইল। তাকে দেখো, যত্ন করে রেখো। এর চেয়ে বেশি বলার তার আর প্রয়োজন হলো না। বাকো তার ছেলেবেলার বন্ধু। একদিন তাঁরও অনেক টাকা সম্পত্তি ছিল, শুধু ফয়ার মন্দির গড়িয়ে আর ভিক্ষু খাইয়ে আজ তিনি কেবলই সর্বশান্তই নন, ঋণগ্রস্ত। তবুও এই লোকটির হাতে নিজের যথা সর্বস্বের সঙ্গে একমাত্র কন্যাকে নির্ভয় সঁপে দিতে এই মৃত্যু পথযাত্রী মানুষটির বিন্দুমাত্র দ্বিধা হল না। বন্ধুকে চিনে নেওয়ার এত বড় সুযোগই তিনি এ জীবনে পেয়েছিলেন, কিন্তু এই দায়িত্ব বাকোকে বেশি দিন বহন করতে হলো না। তাঁরও ওপারের ডাক এসে পৌঁছল এবং সেই মহামান্য পরোয়ানা মাথায় নিয়ে বৃদ্ধ বছর না ঘুরতেই যেখানের ভার সেখানেই ফেলে রেখে অজানা দিকে পাড়ি দিলেন। এই ধর্মপ্রাণ দরিদ্র লোকটিকে গ্রামের লোক যত ভালোবাসত, শ্রদ্ধা ভক্তি করত, ঠিক ততটাই প্রবল আগ্রহে তারা তার মৃত্যু উৎসব শুরু করে দিল। বাকর মৃতদেহ মালা ও চন্দনে সাজিয়ে পালঙ্কে শুইয়ে রাখা হলো এবং নিচে খেলাধুলা, নাচ গান ও খাওয়া দাওয়ার স্রোত রাত দিন অবিরাম বইতে লাগলো।
মনে হলো এ বুঝি আর শেষ হবে না। বাবার শোকের এই উৎকট আনন্দ থেকে কিছুক্ষণের জন্য কোনো মতে পালিয়ে বাথিন একটা নির্জন গাছের তলায় বসে কাঁদছিল। হঠাৎ চমকে ফিরে দেখল মাসোয়ে তার পিছনে এসে দাঁড়িয়েছে। ওড়নার প্রান্ত দিয়ে নিঃশব্দে বাথিনের চোখ মুখ মুছিয়ে দিয়ে এবং পাশে বসে তার ডান হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে চুপি চুপি বলল, কেঁদো না, বাবা মারা গেছেন, কিন্তু তোমার মাসোয়ে এখনো বেঁচে আছে। বাথিন ছবি আঁকত। তার শেষ ছবিখানা সে একজন সওদাগরকে দিয়ে রাজ দরবারে পাঠিয়ে দিয়েছিল। রাজা ছবিটি গ্রহণ করেছেন এবং খুশি হয়ে নিজের হাতের বহুমূল্য আংটি পুরস্কার দিয়েছেন। আনন্দে মাসোয়ের চোখে জল এলো। সে বাথিনের পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলল, বাথিন, পৃথিবীতে তুমি সবার চেয়ে বড় চিত্রকর হবে। বাবার ঋণ বোধ হয় শোধ করতে পারবো এবার। উত্তরাধিকার সূত্রে মাসোই তার একমাত্র মহাজন, তাই এ কথায় সে সব থেকে বেশি লজ্জা পেত। তুমি বারবার এমন করে খোঁটা দিলে আমি আর তোমার কাছে আসবো না। বাথিন চুপ করে রইল। কিন্তু ঋণের দায়ে বাবার মুক্তি হবে না, এত বড় বিপদের কথা মনে করে তার সমস্ত অন্তরটা যেন শিউরে উঠল। বাথিনের পরিশ্রম আজকাল অত্যন্ত বেড়েছে। জাতক থেকে একটা নতুন ছবি আঁকছিল। আজ সারা দিন মুখ তুলে তাকায়নি। মাসোয়ে প্রতিদিন যেমন আসতো আজও তেমনই এসেছিল। বাথিনের শোবার ঘর, বসার ঘর, ছবি আঁকার ঘর সব নিজে হাতে সাজিয়ে গুছিয়ে যেত। চাকর দাসীদের ওপর এ কাজের ভার দিতে তার কিছুতেই সাহস হতো না। সামনে একটা আয়না ছিল, তারই ওপর বাথিনীর ছায়া পড়েছিল। মাসোয়ে অনেকক্ষণ পর্যন্ত এক দৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাথিন, তুমি আমাদের মতো মেয়ে মানুষ হলে এতদিন দেশের রানী হতে পারতে। কেন বলো তো? রাজা তোমাকে বিয়ে করে সিংহাসনে নিয়ে যেতেন। তার অনেক রানী, কিন্তু এমন রং, এমন চুল, এমন মুখ কি তাদের কারও আছে? এই বলে সে কাজে মন দিল। কিন্তু বাথিনের মনে পড়তে লাগলো মান্দালয়ে সে যখন ছবি আঁকা শিখছিল তখনও এমন কথা তাকে মাঝে মাঝে শুনতে হতো। কিন্তু রূপ চুরি করার উপায় থাকলে তুমি বোধহয় এতদিনে আমাকে ফাঁকি দিয়ে রাজার বাঁ পাশে গিয়ে বসতে, তাই না? মাসোয়ে এই অভিযোগের কোনো উত্তর দিল না, কেবল মনে মনে বলল, তুমি নারীর মতো দুর্বল, নারীর মতো কোমল, তাদের মতো সুন্দর। তোমার রূপের শেষ নেই। এই রূপের কাছে সে নিজেকে বড় ছোট মনে করত। বসন্তের শুরুতে এই ইমেদিন গ্রামে প্রতি বছর খুব সমারোহের সঙ্গে ঘোর দৌড় হতো। আজ সেই উপলক্ষে গ্রামের শেষের মাঠে প্রচুর লোক জমায়েত হয়েছিল। মাসোয়ে ধীরে ধীরে বাথিনের পেছনে এসে দাঁড়ালো। সে এক মনে ছবি আঁকছিল, তাই তার পায়ের শব্দ শুনতে পেল না। আমি এসেছি, ফিরে দেখো। হঠাৎ এত সাজগোজ কিসের? বাহ, তোমার বুঝি মনে নেই আজ আমাদের ঘোর দৌড়? যে জিতবে সে তো আজ আমাকেই মালা দেবে। কই, তা তো শুনিনি। না, শুনেছ, কিন্তু তুমি ওঠো, আর কত দেরি করবে? এরা দুটিতে প্রায় সমবয়সী। হয়তো বাথিন 2-4 মাসের বড় হতেও পারে,
কিন্তু শিশুকাল থেকে এমনি করে তারা এই 19টা বছর কাটিয়ে দিয়েছে। খেলা করেছে, ঝগড়া করেছে, মারামারি করেছে, আর ভালোবেসেছে। সামনের বিশাল আয়নায় দুটি মুখ ততক্ষণ দুটি ফোঁটা গোলাপের মতো ফুটে উঠেছিল। ওই দেখো। মাসোয়ে কিছুক্ষণ নীরবে ওই দুটি ছবির দিকে অতৃপ্ত চোখে তাকিয়ে রইল। হঠাৎ আজ তার প্রথম মনে হলো সেও খুব সুন্দর। আবেশে তার দু চোখ বুজে এলো। সে কানে কানে বলল, আমি যেন চাঁদের কলঙ্ক। না, তুমি চাঁদের কলঙ্ক নও, তুমি কারো কলঙ্ক নও, তুমি চাঁদের জ্যোৎস্না। একবার ভালো করে চেয়ে দেখো। কিন্তু চোখ খোলার সাহস মাসোয়ের হলো না। সে তেমনি দু চোখ বুজে রইল। হয়তো এমনি করেই অনেকক্ষণ কাটত, কিন্তু একটা মস্ত বড় নারী পুরুষের দল নেচে গিয়ে সামনের পথ দিয়ে উৎসবে যোগ দিতে চলেছিল। মাসোয়ে ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো, সময় হয়েছে। কিন্তু আমার যাওয়া যে একেবারে অসম্ভব মাসবে। কেন? আসলে এই ছবিখানা 5 দিনে শেষ করে দেবো বলে চুক্তি করেছি। না দিলে? সে মান্দালয়ে চলে যাবে, ফলে ছবিও নেবে না আর টাকাও দেবে না। টাকার কথায় মাসোয়ে কষ্ট পেত, লজ্জা বোধ করত। সে রাগ করে বলল, কিন্তু তা বলে তো তোমাকে এমন হাড় ভাঙা খাটুনি খাটতে দিতে পারি না। বাতিন একথার কোনো উত্তর দিল না। বাবার ঋণের কথা মনে করে তার মুখের ওপর যে বিষণ্ণ ছায়া পড়ল, তা আর একজনের দৃষ্টি এড়াল না। আমাকে বিক্রি করো, আমি দ্বিগুণ দাম দেব। কিন্তু করবে কি? এতে যতগুলো মুক্ত আছে, যতগুলো চুনি আছে, সব দিয়ে ছবিটিকে বাঁধাবো। তারপর শোবার ঘরে আমার চোখের সামনে টাঙিয়ে রাখবো। তারপর? তারপর যেদিন রাতে খুব বড় চাঁদ উঠবে আর খোলা জানালার ভেতর দিয়ে তার জ্যোৎস্নার আলো তোমার ঘুমন্ত মুখের ওপর খেলা করতে থাকবে, তারপর? তারপর তোমার ঘুম ভাঙিয়ে ম্যাডাম আসুন, দেরি হয়ে যাচ্ছে। কথাটা শেষ হতে পেল না। নিচে মাসোয়ের গরুর গাড়ি অপেক্ষা করছিল। তার গাড়োয়ানের জোরে ডাকাডাকি শোনা গেল। আচ্ছা, তারপরের কথা বরং পরে শুনবো, কিন্তু এখন আর নয়। তোমার সময় হয়ে গেছে, শিগগির যাও। কিন্তু সময় বয়ে যাওয়ার কোনো লক্ষণ মাসোয়ের আচরণে দেখা গেল না। কারণ সে আরো ভালো করে বসে বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না। যাবে না? কথা দিয়েছো, সবাই উদ্গ্রীব হয়ে তোমার অপেক্ষা করছে, তো জানো, তাও যাবে না? তা করুক, কথা ভাগানো তো লজ্জা আমার নেই, আমি যাব না। ছি, তবে তুমিও চলো। পারলে নিশ্চয়ই যেতাম, কিন্তু তাই বলে আমার জন্য তোমাকে আমি কথা ভাঙতে দেব না। যাও, আর দেরি করো না, যাও। তার গম্ভীর মুখ ও শান্ত দৃঢ় কণ্ঠস্বর শুনে মাসোয়ে উঠে দাঁড়ালো। তুমি নিজের সুবিধার জন্য আমাকে দূরে করতে চাও। দূর আমি হচ্ছে, কিন্তু আর কখনো তোমার কাছে আসবো না। এক মুহূর্ত বাথিনের কর্তব্যের কাঠিন্য স্নেহের জলে গলে গেল। এত বড় প্রতিজ্ঞাটা করে বসো না মাসোয়ে। আমি জানি এর শেষ কি হবে, কিন্তু আর দেরি করা চলে না। আমি না এলে খাওয়া পড়া থেকে আরম্ভ করে সব বিষয়ে তোমার যে দশা হবে সে আমি সহ্য করতে পারবো না, জানো বলি আমাকে আমাকে তুমি তাড়াতে পারলে। এই কথা বলে সে উত্তরের অপেক্ষা না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল।
প্রায় পড়ন্ত বিকেলে মাসওয়ের রূপো বাঁধানো ময়ূরপঙ্খী গরুর গাড়ি যখন মাঠে এসে পৌঁছালো, তখন সমবেত জনমণ্ডলী প্রচণ্ড চিৎকারে কোলাহল করে উঠল। সে যুবতী, সে সুন্দরী, সে অবিবাহিতা এবং বিপুল ধনের অধিকারিণী। মানুষের যৌবনের রাজ্যে তার স্থান অনেক উঁচুতে, তাই এখানেও বহু সম্মানের আসনটি তারই জন্য নির্দিষ্ট হয়েছিল। সে আজ ফুলের মালা দেবে। তারপর যে ভাগ্যবান এই রমণীর মাথায় জয়ের মালাটি সবার আগে পরিয়ে দিতে পারবে, তার ভাগ্যই আজ যেন জগতে হিংসা করার একমাত্র বিষয়। সাজানো ঘোড়ার পিঠে লাল রঙের পোশাকে সওয়ারীরা উৎসাহ ও চাঞ্চল্যের আবেগ খুব কষ্টে চেপে রেখেছিল। দেখলে মনে হয় আজ সংসারে তাদের অসাধ্য কিছু নেই। ক্রমশ সময় ঘনিয়ে এলো এবং যে কয়জন ভাগ্য পরীক্ষা করতে আজ প্রস্তুত, তারা সারি দিয়ে দাঁড়ালো। এবং কিছুক্ষণ পরেই ঘণ্টার শব্দের সঙ্গে সঙ্গে মরি বাঁচে জ্ঞানশূন্য হয়ে কয়েকজন ঘোড়া ছুটিয়ে দিল। এ বিরোধ, এ যুদ্ধের অংশ। মাসওয়ের বাবা ঠাকুরদারা সকলেই ছিলেন যোদ্ধা। এই উন্মত্ত বেগ নারী হলেও তার রক্তেও বইছিল। যে জিতবে তাকে সমস্ত হৃদয় দিয়ে সংবর্ধনা না করার সাধ্য তার ছিল না। তাই যখন ভিন্ন গ্রামের এক অপরিচিত যুবক লাল হয়ে ওঠা শরীরে, কাঁপা মুখে, ঘামে ভেজা হাতে তার মাথায় জয়ের মালা পরিয়ে দিল, তখন তার আগ্রহের আতিশয্য অনেক সম্ভ্রান্ত রমণীর চোখেই কটু বলে ঠেকল। ফেরার পথে সে তাকে নিজের পাশে গাড়িতে জায়গা দিল। আপনার জন্য আমি খুব ভয় পেয়েছিলাম। একবার এমনও মনে হয়েছিল অত বড় উঁচু প্রাচীর কোনো রকমে যদি কোথাও পা ঠেকে যায়। যুবক বিনয়ে ঘাড় নিচু করল, কিন্তু এই অসম সাহসী বলিষ্ঠ বীরের সঙ্গে মাসওয়ে মনে মনে তার সেই দুর্বল, কোমল ও সর্ববিষয়ে অপটু চিত্রকরের তুলনা না করে পারল না। এই যুবকটির নাম পথিন। কথায় কথায় পরিচয় হলে জানা গেল ইনিও উচ্চবংশী, ইনিও ধনী এবং তাদেরই দূর আত্মীয়। মাসওয়ে আজ অনেককেই তার প্রাসাদের সান্ধ্য ভোজনে নিমন্ত্রণ করেছিল। তারা এবং আরও বহু লোক ভিড় করে গাড়ির সঙ্গে সঙ্গে আসছিল। আনন্দের আগ্রহে তাদের তাণ্ডব নাচের কারণে ওঠা ধুলোর মেঘ এবং গানের অসহ্য শব্দে সন্ধ্যার আকাশ তখন একেবারে আচ্ছন্ন ও আড়ষ্ট হয়ে পড়েছিল। এই ভয়ঙ্কর ভিড় যখন তার বাড়ির সামনে দিয়ে এগিয়ে গেল, তখন কিছুক্ষণের জন্য বাথিন তার কাজ ফেলে জানালায় এসে নীরব হয়ে তাকিয়ে রইল। শান্তভোজের প্রসঙ্গে পরের দিন মাসওয়ে বাথিনকে বলল, কাল সন্ধ্যাটা আনন্দে কাটল। অনেকেই দয়া করে এসেছিলেন, শুধু তোমার সময় ছিল না বলে তোমাকে ডাকিনি। সেই ছবিটা সে প্রাণপণে শেষ করছিল। মুখ না তুলেই বলল, ভালোই করেছিলে। এই কথা বলে সে কাজ করতে শুরু করল। বিস্ময়ে মাসওয়ে স্তম্ভিত হয়ে রইল। কথার ভারে তার পেট ফুলছিল। কাল বাথিন কাজের চাপে উৎসবে যোগ দিতে পারেনি, তাই আজ অনেকক্ষণ ধরে অনেক গল্প করবে মনে করে সে এসেছিল। কিন্তু সমস্ত উল্টো রকমের হয়ে গেল। কেবল একা একা প্রলাপ চলতে পারে, কিন্তু আলাপ তো চলে না। তাই সে শুধু স্তব্ধ হয়ে বসে রইল। কিছুতেই অপরপক্ষের প্রবল ঔদাসীন্য ও গভীর নীরবতার বন্ধ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে আজ সাহস পেল না। প্রতিদিন যে ছোটখাটো কাজগুলো সে করে যায়, আজ সেগুলো পড়ে রইল।
কিছুতেই হাত দিতে তার প্রবৃত্তি হলো না। এইভাবে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু একবারও বাথিন মুখ তুলল না, একটা প্রশ্ন করল না। কালকের অত বড় ব্যাপারের প্রতিও তার যেমন বিন্দু মাত্র কৌতূহল নেই, কাজের ফাঁকে হাঁপ ফেলারও তার তেমনি অবসর নেই। অনেকক্ষণ পর্যন্ত নিঃশব্দে কুণ্ঠিত ও লজ্জিত হয়ে থেকে অবশেষে সে উঠে দাঁড়িয়ে নিচু গলায় বলল, আজ আসি। এসো। যাওয়ার সময়ে মাসুয়ের মনে হলো যেন সে এই লোকটির মনের কথাটা বুঝেছে। জিজ্ঞেস করবে একবার সে ইচ্ছেও হলো বটে, কিন্তু মুখ খুলতে পারল না, নীরবেই বেরিয়ে গেল। বাড়ি পা দিয়েই দেখল পথিন বসে আছে। গত রাতের আনন্দ উৎসবের জন্য ধন্যবাদ দিতে এসেছিল। অতিথিকে মাসুয়ে যত্ন করে বসালো। লোকটি প্রথমে মাসুয়ের ঐশ্বর্যের কথা তুলল, পরে তার বংশের কথা, তার বাবার খ্যাতির কথা, রাজদরবারে তার সম্মানের কথা, এমনি কত কি সে অনর্গল বুকে যেতে লাগলো। এসবের কিছুটা সে শুনল, কিছুটা তার অন্যমনস্ক কানে পৌঁছল না। কিন্তু লোকটি শুধু বলিষ্ঠ এবং অতি সাহসী ঘোড়সওয়ারি নয়, সে অত্যন্ত ধূর্ত। মাসুয়ের এই উদাসীনতা তার নজর এড়ালো না। সে মান্দালয়ের রাজ পরিবারের প্রসঙ্গ তুলে অবশেষে যখন রূপের আলোচনা শুরু করল এবং নকল সরলতায় ভরে গিয়ে এই রমণীকে লক্ষ্য এবং উপলক্ষ্য করে বারবার তার রূপ ও যৌবনের ইঙ্গিত করতে লাগলো, তখন তার মনে মনে খুব লজ্জা করতে লাগলো বটে, কিন্তু একটা অদ্ভুত আনন্দ ও গৌরব অনুভব না করেও থাকতে পারল না। আলাপ শেষ হলে পথিন বিদায় নিল। তখন আজকে রাতের জন্যও সে খাওয়ার নিমন্ত্রণ নিয়ে গেল, কিন্তু চলে গেলে তার কথাগুলো মনে মনে আউড়ে মাসুয়ের সমস্ত মন ছোট মানসিকতায় ও গ্লানিতে ভরে উঠল, এবং নিমন্ত্রণ করে ফেলার জন্য বিরক্তি ও বিতৃষ্ণা শেষ রইল না। সে তাড়াতাড়ি আরও জন কয়েক বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে চাকর দিয়ে চিঠি পাঠিয়ে দিল। অতিথিরা যথাসময়ে হাজির হলেন এবং আজও অনেক হাসি ঠাট্টা, অনেক গল্প, অনেক নাচ গানের সঙ্গে যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন রাত আর বেশি বাকি নেই। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে শুতে গেল, কিন্তু চোখে ঘুম এলো না। কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে যা নিয়ে তার এতক্ষণ এমন করে কাটলো, তার একটা কথাও আর তার মনে এলো না। সেসব যেন কত যুগের পুরনো মূল্যহীন ব্যাপার, এমনই শুকনো, এমনই নীরস। তার কেবলই মনে পড়তে লাগলো আর একটা লোককে, যে তারই বাগানের প্রান্তের একটা নির্জন ঘরে এখন নির্বিঘ্নে আছে। আজকের এত বড় মাতামাতির লেশমাত্র তার কানে যাওয়ার হয়তো এতটুকু পথ কোথাও খুঁজে পায়নি। চিরদিনের স্বভাব সকাল হতেই মাসুয়েকে টানতে লাগলো। আবার সে গিয়ে বাথিনের ঘরে এসে বসল। প্রতিদিনের মতো আজও সে কেবল একটা এসো বলেই তার সহজ অভ্যর্থনা শেষ করে কাজে মন দিল। কিন্তু কাছে বসেও আরেকজনের আজ কেবলই মনে হতে লাগলো ওই কর্মব্যস্ত নীরব লোকটি নীরবেই যেন বহু দূরে সরে গিয়েছে। অনেকক্ষণ পর্যন্ত মাসুয়ে কথা খুঁজে পেল না। তারপর সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করল, তোমার আর বাকি কত? অনেক। তবে এই দুদিন ধরে কি করলে? এই মদের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। মাসুয়ে এই ইঙ্গিত বুঝল। জ্বলে উঠে হাত দিয়ে বাক্সটা জোরে ঠেলে দিয়ে বলল, আমি সকালবেলা চুরুট খাই না। চুরুট দিয়ে গন্ধ টাকার মতো কাজও আমি করিনি। আমি ছোট লোকের মেয়ে নই। হয়তো তোমার জামা কাপড়ে কোনো রকমের লেগেছে। মদের গন্ধটা আমি বানিয়ে বলিনি। তুমি যেমন নীচ তেমনই হিংসুক, তাই আমাকে বিনা দোষে অপমান করলে। আচ্ছা, তাই ভালো। আমার জামা কাপড় তোমার ঘর থেকে আমি চিরকালের জন্য সরিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে সে উত্তরের অপেক্ষা না করে দ্রুত বেগে ঘর ছেড়ে যাচ্ছিল। বাথিন পেছন থেকে ডেকে তেমনি সংযত স্বরে বলল, মাসুয়ে, আমাকে নীচ ও হিংসুক কেউ কখনো বলেনি।
তুমি হঠাৎ অধঃপাতে যেতে উদ্যত হয়েছ বলেই সাবধান করছি। অধঃপাতে কি করে গেলাম? তাই আমার মনে হয়। আচ্ছা, এই মন নিয়েই থাকো, কিন্তু যার বাবা আশীর্বাদ রেখে গেছেন, সন্তানের জন্য অভিশাপ রেখে যাননি, তার সঙ্গে তোমার মনের মিল হবে না। এই বলে সে চলে গেল, কিন্তু বাথিন স্থির হয়ে বসে রইল। কেউ যে কোনো কারণেই কাউকে এমন মর্মান্তিক করে বিঁধতে পারে, এত ভালোবাসা একদিনেই যে এত বড় বিষ হয়ে উঠতে পারে, এসে ভাবতেও পারত না। শুনছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। এরকম আরও গল্প শুনতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি কেন, শোনা যাক গল্পের পরবর্তী অংশ। মাসোয়ে বাড়ি এসেই দেখল পথিন বসে আছে। সে সসম্মানে উঠে দাঁড়িয়ে অত্যন্ত মধুর করে একটু হাসল। হাসি দেখে মাসোয়ের দুই ভ্রু বোধহয় নিজের অজান্তেই কুঁচকে উঠল। আপনার কি বিশেষ কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন এমন তাহলে আমার সময় হবে না। এই বলে পাশের সিঁড়ি দিয়ে মাসোয়ে ওপরে চলে গেল। গত রাতের কথা মনে করে লোকটা একেবারে হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু বেয়ারাটা সামনে আসতেই শুকনো হাসির সঙ্গে তার হাতে একটা টাকা গুঁজে দিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেল। শিশুকাল থেকে যে দুজনের কখনো এক মুহূর্তের জন্য বিচ্ছেদ ঘটেনি, ভাগ্যের পরিহাসে আজ 1 মাসেরও বেশি সময় কেটে গেছে, কারোর সঙ্গে কারো দেখা হয়নি। মাসোয়ে এই বলে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এ এক প্রকার ভালোই হলো যে মোহের জাল এই দীর্ঘ দিন ধরে তাকে কঠিন বাঁধনে আচ্ছন্ন করে রেখেছিল তা ছিঁড়ে গেছে, আর তার সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই ধনীর কন্যার নবীন উদ্দাম প্রকৃতি বাবা বেঁচে থাকতেও অনেক দিন এমন অনেক কাজ করতে চেয়েছে, যা শুধুমাত্র গম্ভীর ও সংযত বাথিনের বিরক্তির ভয়ই পারেনি। কিন্তু আজ সে স্বাধীন, একেবারে নিজের মালিক নিজে। কোথাও কারোর কাছে আর লেশমাত্র জবাবদিহি করার নেই। এই একটি মাত্র কথা নিয়ে সে মনে মনে অনেক তোলা পড়া, অনেক ভাঙাগড়া করেছে, কিন্তু একদিনের জন্য কখনো নিজের হৃদয়ের নিভৃততম ঘরটির দরজা খুলে দেখেনি সেখানে কি আছে। দেখলে দেখতে পেত এতদিন সে নিছক নিজেকেই নিজে ঠকিয়েছে। সেই নিভৃত গোপন ঘরে দিন রাত দুজনেই মুখোমুখি বসে আছে, প্রেমালাপ করছে না, ঝগড়াও করছে না, কেবল নিঃশব্দে দুজনে চুপে জল গড়িয়ে পড়ছে। নিজের জীবনের এই একান্ত করুণ ছবিটি তার মনের চোখের আড়ালে ছিল বলেই ইতিমধ্যে বাড়িতে তার অনেক উৎসব রাতে নিষ্ফল অভিনয় হয়ে গেল। পরাজয়ের লজ্জা তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিল না, কিন্তু আজকের দিনটা ঠিক তেমন করে কাটতে চাইল না। কেন? সেই কথাটাই বলবো। জন্মদিন উপলক্ষে প্রতি বছর তার বাড়িতে একটা আমোদ আহ্লাদ ও খাওয়া দাওয়ার অনুষ্ঠান হতো। আজ সেই আয়োজনটাই একটু অতিরিক্ত জাঁকজমকের সঙ্গে হচ্ছিল। বাড়ির দাসী থেকে শুরু করে প্রতিবেশীরা পর্যন্ত এসে যোগ দিয়েছে। কেবল তার নিজেরই যেন কিছুতে মন নেই। সকাল থেকে আজ তার মনে হতে লাগলো সবকিছু বৃথা, সমস্ত পণ্ডশ্রম। কেমন করে যেন এতদিন তার মনে হচ্ছিল ওই লোকটাও দুনিয়ার অন্য সবার মতোই, সেও মানুষ, সেও ঈর্ষার ঊর্ধ্বে নয়। তার বাড়ির এই যে সব আনন্দ উৎসবের অপর্যাপ্ত ও নতুন নতুন আয়োজন, এর খবর কি তার বন্ধ জানালা ভেদ করে সেই নিভৃত ঘরে গিয়ে পৌঁছয় না? তার কাজের মধ্যে কি বাধা দেয় না? হয়তোবা সে তার তুলিটা ফেলে দিয়ে কখনো স্থির হয়ে বসে,
কখনো বা অস্থির দ্রুত পায়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, কখনো বা ঘুমহীন গরম বিছানায় পড়ে সারা রাত জ্বলে পুড়ে মরে। কিন্তু থাক সেসব, কল্পনায় এতদিন মাস হয়ে এক প্রকার তীক্ষ্ণ আনন্দ অনুভব করছিল। কিন্তু আজ তার হঠাৎ মনে হচ্ছিল কিচ্ছু না, তার কোনো কাজে তার কোনো বিঘ্ন ঘটাচ্ছে না, সমস্ত মিথ্যে, সমস্ত ফাঁকি। সে ধরতেও চায় না, ধরা দিতেও চায় না। ওই কেমন দুর্বল শরীরটা একেবারে পাহাড়ের মতো কঠিন ও অচল হয়ে গেছে। কোথাকার কোনো ঝড়ই আর তাকে এক বিন্দু টলাতে পারে না। তবুও জন্মদিনের বিশাল উৎসবের বিশাল আয়োজন জাঁকজমকের সঙ্গেই চলছিল। পথিন আজ সর্বত্র, সব কাজে। এমনকি পরিচিতদের মধ্যে একটা কানাঘুষো চলছিল যে একদিন এই লোকটা এই বাড়ির কর্তা হয়ে উঠবে। এবং বোধহয় সেদিন খুব বেশি দূরে নয়। গ্রামের নারী পুরুষে বাড়ি ভর্তি হয়ে গেছে, চারিদিকেই আনন্দের কোলাহল। শুধু যার জন্য এসব সেই মানুষটিই অন্যমনস্ক, তারই মুখ নিরানন্দের ছায়ায় ঢাকা। কিন্তু এই ছায়া বাইরের কারোর চোখে প্রায় পড়ল না, পড়ল কেবল বাড়ির দু একজন পূর্ণ দিনের দাস দাসীর। আর পড়ল বোধহয় তাঁর, যিনি অলক্ষ্যে থেকেও সব কিছু দেখেন। কেবল তিনিই দেখতে লাগলেন ওই মেয়েটির কাছে আজ সমস্তই শুধু বিড়ম্বনা। এই জন্মদিনের দিনে প্রতি বছর যে লোকটি সবার আগে গোপনে তার গলায় আশীর্বাদের মালা পরিয়ে দিত, আজ সে লোক নেই, সে মালা নেই, সে আশীর্বাদের আজ একান্ত অভাব। মাসুয়ের বাবার আমলের এক বৃদ্ধ এসে বলল, ছোট মা কই, তাকে তো দেখছি না। বুড়ো কিছুদিন আগে কাজ থেকে অবসর নিয়ে চলে গিয়েছিল, তার ঘরও অন্য গ্রামে। এই মন কষাকষির খবর সে জানত না, আজ এসে চাকর মহলে শুনেছে। মাসুয়ে উদ্ধতভাবে বলল, দেখার দরকার হলে তার বাড়ি যাও, আমার এখানে কেন? বেশ, তাই যাচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। মনে মনে বলে গেল, কেবল তাকে একাকী দেখলেই তো চলবে না, তোমাদের দুজনকে আমরা একসঙ্গে দেখতে চাই, নইলে এতটা পথ বৃথাই হেঁটে এসেছি। কিন্তু বুড়োর মনের কথাটি এই নবীনার অজানা রইল না। সেই থেকে এক প্রকার সচকিত অবস্থাতেই তার সব কাজের মধ্যে সময় কাটছিল। হঠাৎ একটা চাপা গলার অস্ফুট শব্দে তাকিয়ে দেখল বাথিন। তার সারা শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল, কিন্তু চোখের পলকে নিজেকে সামলে নিয়ে সে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ো এসে বলল, ছোট মা, যাই হোক তোমার অতিথি, একটা কথাও কি বলতে নেই ক? কিন্তু তোমাকে তো আমি ডেকে আনতে বলিনি। সেটাই আমার অপরাধ হয়ে গেছে। এই বলে সে চলে যাচ্ছিল। মাসুয়ে ডেকে বলল, বেশ তো, আমি ছাড়া আরো তো লোক আছেন, তারা তো কথা বলতে পারে। তা পারেন, কিন্তু আর দরকার নেই, তিনি চলে গেছেন। মাসুয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, আমার কপাল, নইলে তুমিও তো তাকে খেয়ে যাওয়ার কথাটা বলতে পারতে। না, আমি এত নির্লজ্জ নই। এই বলে বুড়ো রাগ করে চলে গেল। এই অপমানে বাথিনের চোখে জল এলো, কিন্তু সে কাউকেও দোষ দিল না, কেবল নিজেকে বারবার ধিক্কার দিয়ে বলল, এটি কি হয়েছে? আমার মতো লজ্জাহীনের এটাই প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজন যে ওখানেই ওই একটা রাতের ভেতর দিয়েই শেষ হয়নি। এর চেয়ে অনেক অনেক বেশি অপমান যে তার ভাগ্যে ছিল, এসে দিন দুয়েক পরে টের পেল।
আর এমন করে টের পেল যে সে লজ্জা সারা জীবনে কোথায় রাখবে তার কুল কিনারা দেখল না। যে ছবিটার কথা নিয়ে এই কাহিনী আরম্ভ হয়েছে, জাতকের সেই গোপার চিত্রটা এতদিনে সম্পূর্ণ হয়েছে। 1 মাসের বেশি সময় অবিরাম পরিশ্রমের ফল আজ শেষ হয়েছে। সমস্ত সকালটা সে এই আনন্দেই ডুবে রইল। ছবি রাজদরবারে যাবে, যিনি দাম দিয়ে নিয়ে যাবেন খবর পেয়ে তিনি উপস্থিত হলেন। কিন্তু ছবির আবরণ খোলা হলে তিনি চমকে গেলেন। ছবি সম্বন্ধে তিনি আনাড়ি ছিলেন। অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে অবশেষে ক্ষুব্ধ স্বরে বললেন, এ ছবি আমি রাজাকে দিতে পারবো না। কেন? তার কারণ এ মুখ আমি চিনি। মানুষের চেহারা দিয়ে দেবতা করলে দেবতাকে অপমান করা হয়, আর এ কথা ধরা পড়লে রাজা আমার মুখ দেখবেন না। এই বলে সে চিত্রকর বড় বড় ব্যাকুল চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ টিপে হেসে বলল, একটু মন দিয়ে দেখলেই দেখতে পাবেন এটা কে। এ ছবি চলবে না। বাথেনের চোখের ওপর থেকে ধীরে ধীরে একটা কুয়াশার ঘোর কেটে যাচ্ছিল। ভদ্রলোক চলে গেলেও সে তেমনই দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর তার বুঝতে বাকি নেই এতদিন এই হাড় ভাঙা খাটুনি খেটে সে হৃদয়ের গভীর থেকে যে সৌন্দর্য, যে মাধুর্য বাইরে টেনে এনেছে, দেবতার রূপে যে তাকে বারবার দিন রাত ছলনা করেছে, সে জাতকের গোপা নয়, সে তারই মাসওয়ে। ভগবান, আমাকে এমন করে বিড়ম্বিত করলে। তোমার আমি কি করেছিলাম? তোমাকে তো দেবতাও কামনা করেন মাসুয়ে, আমি তো মানুষ। কিন্তু যে করে না সে বোধহয় তবে দেবতার থেকেও বড়। কিন্তু এই প্রসঙ্গকে সে আর এগুতে দিল না। বলল, শুনেছি দরবারে আপনার যথেষ্ট প্রতিপত্তি আছে। আমার একটা কাজ করে দিতে পারেন খুব শিগগির? কি? একজনের কাছে আমি অনেক টাকা পাই, কিন্তু আদায় করতে পারছি না। কোনো দলিলও নেই। আপনি কিছু উপায় করতে পারেন? পারি, কিন্তু তুমি কি জানো না এই রাজকর্মচারীটিকে? বলে এ লোকটা হাসল। এই হাসির মধ্যে স্পষ্ট উত্তর ছিল। মাসওয়ে ব্যগ্র হয়ে তার হাতটা চেপে ধরে বলল, তবে দিন একটা উপায় করে আজই। আমি একটা দিনও আর দেরি করতে চাই না। বেশ, তাই। এই ঋণটা চিরদিন এত তুচ্ছ, এত অসম্ভব, এতই হাসির কথা ছিল যে এ সম্বন্ধে কেউ কখনো চিন্তাও করে। কিন্তু রাজকর্মচারীর মুখের আশায় মাসওয়ের সমস্ত শরীর এক মুহূর্তে উত্তেজনায় গরম হয়ে উঠল। সে দুচোখ প্রদীপ্ত করে সমস্ত ইতিহাস বর্ণনা করে বলতে লাগলো, আমি কিছুই ছাড়ব না, একটা কড়ি পর্যন্ত না। জোক যেমন করে রক্ত শুষে নেয়, ঠিক তেমনি করে আজই, এখনই হয় না? এই বিষয়ে এই লোকটিকে বেশি বলা বাহুল্য। এ তার আশার অতীত। সে ভেতরের আনন্দ ও আগ্রহ কোনো রকমে চেপে রেখে বলল, রাজার আইন অন্তত 7 দিনের সময় চায়। এই সময়টুকু কোনো রকমে ধৈর্য ধরে থাকতেই হবে। তারপরে যেমন করে খুশি, যত খুশি রক্ত শুষবেন, আমি আপত্তি করব না। সেই ভালো, কিন্তু এখন আপনি যান। এই বলে সে এক প্রকার যেন ছুটে পালালো। এই অবুঝ মেয়েটির প্রতি লোকটির লোভের শেষ ছিল না। তাই অনেক অবহেলা সে নিঃশব্দে হজম করত, আজও করল। বরং বাড়ি ফেরার পথে আজ তার আনন্দিত মন বারবার এই কথাটাই নিজেকে নিজে বলতে লাগলো, আর ভয় নেই। তার সফলতার পথ কাঁটা মুক্ত হতে
আর বোধহয় বেশি দিন দেরি হবে না। দেরি হবে না এ কথা সত্য, কিন্তু কত শিগগির এবং কত বড় বিস্ময় যে ভগবান তার ভাগ্যে লিখে রেখেছিলেন এ আজ কল্পনা করাও তার পক্ষে সম্ভব ছিল না। ঋণের দাবির চিঠি এলো। কাগজখানা হাতে করে বাথিন অনেকক্ষণ চুপ করে বসে রইল। ঠিক এই জিনিসটি সে আশা করেনি বটে, কিন্তু অবাকও হল। সময় অল্প, শিগগির কিছু একটা করা চাই। একদিন নাকি মাসওয়ে রাগের মাথায় তার বাবার অপব্যয়ের প্রতি বিদ্রুপ করেছিল। তার এ অপরাধ সে ভুলেও যায়নি, ক্ষমাও করেনি। তাই সে সময় যাওয়ার নাম করে আর তাকে অপমান করার কল্পনাও করল না। শুধু চিন্তা এই যে তার যা কিছু আছে সব দিয়েও বাবাকে ঋণমুক্ত করা যাবে কিনা। গ্রামের মধ্যে একজন ধনী মহাজন ছিল। পরের দিন সকালে এসে তার কাছে গিয়ে গোপনে সর্বস্ব বিক্রি করার প্রস্তাব করল। দেখা গেল যা তিনি দিতে চান তাই যথেষ্ট। টাকাটা সে জোগাড় করে ঘরে আনলো, কিন্তু একজনের অকারণ হৃদয়হীনতা যে তার সমস্ত দেহমনের ওপর অজান্তে কত বড় আঘাত দিয়েছিল এসে জানল তখন, যখন জ্বরে পড়ল। কোথা দিয়ে যে দিন রাত কাটল তার খেয়ালই রইল না। জ্ঞান হলে উঠে বসে দেখল সেদিনই তার মেয়াদের শেষ দিন। আজ শেষ দিন। নিজের নিভৃত ঘরে বসে মাসওয়ে কল্পনার জাল বুনছিল। তার নিজের অহংকার সারাক্ষণ ঘা খেয়ে খেয়ে আরেকজনের অহংকারকে একেবারে আকাশ ছোঁয়া উঁচু করে দাঁড় করিয়েছিল। সেই বিরাট অহংকার আজ তার পায়ের তলায় পড়ে যে মাটির সঙ্গে মিশবে এতে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এমন সময় চাকর এসে জানালো নিচে বাথিন অপেক্ষা করছে। মাসওয়ে মনে মনে নিষ্ঠুর হাসি হেসে বলল, জানি। সে নিজেও এরই অপেক্ষা করছিল। মাসওয়ে নিচে আসতে বাথিন উঠে দাঁড়ালো, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে মাসওয়ের বুকে শেল বিঁধল। টাকা সে চায় না, টাকার প্রতি লোভ তার কানা করেও নেই, কিন্তু সেই টাকার নাম দিয়ে কত ভয়ঙ্কর অত্যাচার যে করা হতে পারে এসে আজ এই দেখল। বাথিন প্রথমে কথা বলল, আজ 7 দিনের শেষ দিন। তোমার টাকা এনেছি। হায় রে, মানুষ মরতে বসে অহংকার ছাড়তে চায় না। নইলে উত্তরে এমন কথা মাসওয়ের মুখ দিয়ে কেমন করে বেরোতে পারলো যে আমি সামান্য কিছু টাকা চাইনি, ঋণের সমস্ত টাকা শোধ করতে বলেছি। তাই বটে, তোমার সমস্ত টাকাই এনেছি। সমস্ত টাকা তুমি কোথায় পেলে? খালি জানতে পারবে। এই বাক্সটায় টাকা আছে, কাউকে একটু গুনে নিতে বলো। আর কত দেরি হবে? বেলা থাকতে থাকতে বেরোতে না পারলে তো পেগুতে রাতের মতো আশ্রয় মিলবে না। মাসওয়ে গলা বাড়িয়ে দেখল পথের ওপর বাক্স বিছানা ইত্যাদি বোঝাই দেওয়া গরুর গাড়ি দাঁড়িয়ে। ভয়ে চোখের পলকে তার সমস্ত মুখ ফ্যাকাশে হয়ে উঠল। ব্যাকুল হয়ে একেবারে হাজারটা প্রশ্ন করতে লাগলো। পেগুতে কে যাবে? গাড়ি কার? কোথায় এত টাকা পেলে? চুপ করে আছো কেন? তোমার চোখ এত শুকনো কিসের জন্য? কাল কি জানবো? আজ বলতে তোমার... বলতে বলতেই সে আত্মভোলা হয়ে কাছে এসে তার হাতটা ধরল এবং নিমেষে হাত ছেড়ে দিয়ে তার কপাল ছুঁয়ে চমকে উঠে বলল, এই যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাই তো বলি, মুখখানা তো ফ্যাকাশে কেন? আমি মান্দালয় যাত্রা করছি। আজ তুমি আমার একটা শেষ অনুরোধ শুনবে। মাসওয়ে ঘাড় নেড়ে জানালো সে শুনবে। আমার শেষ অনুরোধ, সৎপাত্র কাউকে দেখে
শিগগির একটা বিয়ে করো। এমন অবিবাহিত অবস্থায় আর বেশি দিন থেকো না। আরেকটা কথা, আর একটা জিনিস তোমাকে চিরকাল মনে রাখতে বলি, এই কথাটা কখনো ভুলবে না যে লজ্জার মতন অভিমানও স্ত্রীলোকের ভূষণ বটে, কিন্তু বাড়াবাড়ি করলে ওসব আর একদিন শুনবো। টাকাটা পেলে কোথায়? এ কথা কেন জিজ্ঞেস করছো? আমার কি নেই তুমি জানো? টাকাটা পেলে কোথায়? বাবার ঋণ তার সম্পত্তি দিয়েই শোধ হয়েছে, নইলে আমার নিজের আর কি আছে? তোমার ফুলের বাগান? সেও তো বাবার। তোমার অত বই? বই নিয়ে আর কি করব? তাছাড়া সেও তো তাঁরই। যাক, ভালোই হয়েছে। এখন ওপরে গিয়ে শুয়ে পড়বে, চলো। কিন্তু আজ যে আমাকে যেতেই হবে। এই জ্বর নিয়ে একে তুমি সত্যিই বিশ্বাস করো তোমাকে আমি এই অবস্থায় ছেড়ে দেব? এই বলে সে কাছে এসে আবার হাত ধরল। এবার বাথিন বিস্ময় তাকিয়ে দেখল মাসুয়ের মুখের চেহারা এক মুহূর্তে একেবারে বদলে গিয়েছে। সে মুখে বিষাদ, বিদ্বেষ, নিরাশা, লজ্জা, অভিমান কিছুরই চিহ্ন মাত্র নেই। আছে শুধু বিরাট স্নেহ ও তেমনি বিপুল সংজ্ঞা। এই মুখ তাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে দিল। সে নিঃশব্দে ধীরে ধীরে তার পেছনে পেছনে ওপরে শোবার ঘরে এসে উপস্থিত হলো। তাকে বিছানায় শুইয়ে দিয়ে মাসুয়ের কাছে বসল। দুটি সজল দৃপ্ত চোখ তার ফ্যাকাশে মুখের উপর নিবদ্ধ করে বলল, তুমি মনে করো কতগুলো টাকা এনেছো বলি আমার ঋণ শোধ হয়ে গেল? মান্দালয়ের কথা ছেড়ে দাও। আমার হুকুম ছাড়া এই ঘরের বাইরে গেলেও আমি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব, বুঝলে? আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর কষ্ট আমি কিছুতেই সহ্য করব না। এ তোমাকে আমি নিশ্চিত করে বলে দিলাম, আমি আত্মহত্যা করব। বাথিন আর জবাব দিল না। গায়ের কাপড়টা টেনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুল। মাসুয়ে, মাসুয়ে। শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছবি। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্ক রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।